আচ্ছা, তোমার কি স্বপ্নের চাকরি স্টেশন মাস্টার হওয়ার, নাকি তোমার স্বপ্নের চাকরি গুডস গার্ড হওয়ার, নাকি লোকো পাইলট হওয়ার, নাকি আরপিএফ হওয়ার, আর নাকি তোমার স্বপ্ন টিকিট কালেক্টর হওয়ার বা সিসিটিসি যেটাকে বলা হয় চিফ কমার্শিয়াল টিকিটিং ক্লার্ক, কোনটা হওয়ার তোমার ইচ্ছা? তোমার যদি ইচ্ছা হয় এনটিপিসি বা তোমার যদি স্বপ্ন হয় রেলে চাকরি করার, তাহলে কিন্তু তোমার এই হচ্ছে সুবর্ণ সুযোগ। আমরা জানি চলেছে আমাদের শুরু হয়ে গেছে কিন্তু এনটিপিসি পরীক্ষার সংগ্রাম। অলরেডি আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর বেশি দিন নেই, সামনেই হতে পারে আমাদের যে কোনো সময় কিন্তু এনটিপিসি পরীক্ষা হওয়ার নোটিফিকেশন চলে আসতে পারে। তাই রেলটাই কিন্তু আমাদের ভালো করে টার্গেট করতে হবে, আর সেই উদ্দেশ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। অর্থাৎ 2021-এ যে লাস্ট টাইম এনটিপিসি হয়েছে, সেই 2021-এ আমাদের পলিটি থেকে তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো এসেছিল তারই একটা সেট আমি তোমাদের করাবো। এখানে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই যে কোয়েশ্চেনগুলো করাবো এগুলো এনটিপিসির জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, তাছাড়াও যে কোনো এক্সাম তোমরা দাও না কেন ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। যারা পলিটি পড়ে এসছো তাদের জন্য তো লাভজনক হবেই, আর যারা পড়ে আসোনি তারাও কিন্তু এখান থেকে অনেক বেনিফিট পাবে। তাহলে চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। তো এটাকে আমরা অনেকটা কোয়েশ্চেন উত্তর পর্বের মতন চালাবো। কিভাবে করব? আমি তোমাদের কোয়েশ্চেন দেখাবো, তোমরা কোয়েশ্চেন পড়বে, বুঝবে, তারপরে তোমরা আনসার করবে। ঠিক আছে, ভিডিওটাকে পজ করে আনসার করবে, এটাই হবে তোমাদের আমাদের যে প্যাটার্ন। বোঝা গেল? তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে অক্টোবর 2020 সালে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে কে নিযুক্ত হন? দেখো এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন, প্রত্যেকটা এনটিপিসিরই প্রশ্ন, যেহেতু আজকে আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি। তো মাথা রাখবে যে দেখো এটা কিন্তু অনেকটা আমাদের কারেন্ট অ্যাফেয়ারের মতন কোয়েশ্চেন, যেহেতু অক্টোবর 2020 জিজ্ঞেস করেছে, আর এটা কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টস টাইপেরই একটা কোয়েশ্চেন বলতে পারো। তো যাই হোক, 2020 সালে কিন্তু যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি হচ্ছেন কে বেণুগোপাল, আর বর্তমানে কে আছেন? এখন রয়েছেন আর ভেঙ্কট রমণী। ঠিক আছে, তো অনেক বড় নাম, আমি শর্টে লিখলাম আর ভেঙ্কট রমণী। এটা কিন্তু বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যিনি রয়েছেন। আচ্ছা, যদি পরীক্ষা জিজ্ঞেস করে তোমাদের যে এই অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে, দেখো প্রত্যেকটা জিনিস আমাদের সংবিধানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা জানো। এবার এই অ্যাটর্নি জেনারেলের বিষয়টা আমাদের সংবিধানের 76 তম আর্টিকেলে কিন্তু উল্লেখ করা রয়েছে, 76তম আর্টিকেলে কিন্তু এই অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ করা রয়েছে। যদি পরীক্ষায় জানতে চায় যে ভারতবর্ষের বর্তমানে সলিসিটর জেনারেলকে, তাহলে উত্তর কি হবে? তুষার মেহতা। তুষার মেহতা হচ্ছেন বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে অ্যাটর্নি জেনারেলের মানেটা কি, অ্যাটর্নি জেনারেল কে হন, তাহলে আমি বলবো দেখো অ্যাটর্নি জেনারেল কেউ না, অ্যাটর্নি জেনারেল হচ্ছেন একজন বলতে পারো সর্বোচ্চ আইনের অধ্যক্ষ বা আইনের বিশেষজ্ঞ বলতে পারো, যে কিন্তু আমাদের পার্লামেন্টে বসে থাকে এবং সে কিন্তু আমাদের পার্লামেন্টে যত আইন প্রণয়ন হয় সেখানে কিন্তু আইনগত যত রকমের সাহায্য বা হেল্প সে কিন্তু করে থাকেন। এরকম অ্যাটর্নি জেনারেলের মতনই কিন্তু আরও একজন বসে থাকেন আমাদের রাজ্যে, যাকে আমরা অ্যাডভোকেট জেনারেল বলে থাকি। এবার এই অ্যাডভোকেট জেনারেলের যে আর্টিকেল সেটা হচ্ছে 165। এই 165 নম্বর আর্টিকেলে অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে। আর এই অ্যাডভোকেট জেনারেল কিছুই না, অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন এই অ্যাটর্নি জেনারেলেরই ছোট ভাই, যে কিন্তু কেন্দ্রে নয় ঠিকই সে রাজ্যের বিধানসভায় কিন্তু বসে থাকে, এবং যখন বিধানসভায় কোনো রকমের আইন প্রণয়ন হয় সেই আইন প্রণয়নে কিন্তু ইনি সাহায্য করে থাকেন। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন হয়ে গেল। দেখো আমরা এখানে করবো হচ্ছে 25টা কোয়েশ্চেন ঠিকই, কিন্তু 25টা কোয়েশ্চেনের সাথে কিন্তু আমরা মোটামুটি 3টে কোয়েশ্চেন থেকে 4টে কোয়েশ্চেন আমরা কভার করতে করতে থাকবো। তাতে আমাদের কিন্তু ওভারঅল যে কোয়েশ্চেনের সংখ্যা যদি কম করেও ধরি 70টা কিন্তু কভার হচ্ছে, 70 থেকে 75টা। ঠিক আছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। প্রত্যেকজন কিন্তু পার্টিসিপেট করবে এবং সেইভাবে কিন্তু আমাদের ক্লাস চলবে। নেক্সট বলেছে সংসদের অবকাশ চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? দেখো এই কোয়েশ্চেনটা বহুবার বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে ফেলেছে। আমি কিন্তু আমাদের মক টেস্ট যখন করিয়েছি সেখানেও কিন্তু আমাদের আমি সেম কোয়েশ্চেন অনেক আলোচনা করেছি। মাথা রাখবে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি? মাথা রাখবে 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। যদি পরীক্ষা জানতে চায় যে আমাদের ভারতবর্ষের রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল তারা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারে, তাহলে মাথা রাখবে 213 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। বোঝা গেল? তো অধ্যাদেশ মানে কি? অধ্যাদেশ মানে হচ্ছে যখন আমাদের সংসদে বা আমাদের বিধানসভায় যখন সেশন চলছে না, এমপিরা বা এমএলএর উপস্থিত নেই, সেই সময় যদি রাষ্ট্রপতি বা রাজ্যপাল দরকার মনে করে কোনো একটা আইন পাস করা, তখন তৎক্ষণাৎ তারা কিন্তু পাস করতে পারে এই আর্টিকেলের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই।
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, একটা কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন, তখনকার সময় কিন্তু এটা রিলেভেন্ট ছিল, এখনকার সময় কিন্তু রিলেভেন্ট নয়, তাও আমরা দেখে নিই কি বলেছে। 11 এপ্রিল থেকে 19 মে 2019 পর্যন্ত লোকসভা নির্বাচনে কতগুলি ধাপ বা ফেজে মানে এই যে ভোটটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ যদি সোজা বাংলায় বলি যে লোকসভা ভোট যেটা 2019-এ হয়েছিল সেই সময় কতগুলো চরণে ভোট হয়েছিল, দেখো এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছে। 7টি চরণে কিন্তু ভোট হয়েছিল। কটা চরণে? 7টি চরণে। তাহলে যেহেতু 2019-এ ভোট হয়েছে, তার ঠিক 5 বছর পর আবার 2024-এ ভোট হলো। এই 2024-এ ভোট, এই 2024-এর ভোটটা কত চরণে হয়েছে যদি জিজ্ঞেস করে, মনে রাখবে সেম মোটামুটি 7টা চরণে কিন্তু ভোটটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, আরআরবি এনটিপিসি 2021-এই আসা প্রশ্ন, বলেছে 2019 সালের লোকসভা নির্বাচনের সময় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। মানে বুঝতেই পারছো রেলে কিন্তু একটু মানে ট্রেন্ড যেটা বা তাদের যে একটা মানে ইচ্ছা, মেইনলি কারেন্ট অ্যাফেয়ার কে আর পলিটিকে যোগসূত্র বানিয়ে একটা যোগ করে পরীক্ষা জিজ্ঞেস করা প্রশ্ন। তাহলে এটাও কিন্তু 2019-এর লোকসভা নিয়ে কথা বলেছে যে সেই সময় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। দেখো এটা সঠিক উত্তর কি হবে, সুনীল আরোরা। সুনীল আরোরা কিন্তু তখন যে নির্বাচন কমিশনার তিনি কিন্তু ছিলেন। আর যদি জিজ্ঞেস করে বর্তমানে কে নির্বাচন কমিশনার আছেন, তাহলে উত্তর কি হবে, রাজীব কুমার। কি হবে, রাজীব কুমার। ইনি কিন্তু বর্তমানে ভারতবর্ষের নির্বাচন কমিশনার কিন্তু রয়েছেন। এগুলো কিন্তু সময় সময় চেঞ্জ হয়ে যায়, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে সেই সময় কিন্তু একটু চেক করে নেবে বর্তমানে কে রয়েছেন বা সেই সময় কে রয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি 2021-এ রাজ্যসভার বিরোধী দলের নেতা হিসাবে কার নাম ঘোষণা করা হয়। অর্থাৎ এই বিরোধী দল নেতা 2021-এ কে হয়েছেন এটাই কিন্তু জিজ্ঞেস করেছে। দেখো 2021 থেকে কিন্তু বর্তমানেও রয়েছে মল্লিকার্জুন খাগড়ে। ইনি কিন্তু 2021-এর ফেব্রুয়ারিতে বিরোধী দলের নেতা, রাজ্যসভার বিরোধী দলের নেতা হিসেবে এসছেন। যদি জিজ্ঞেস করে এর আগে কে ছিলেন, তাহলে উত্তর হবে এই গুলাম নবী আজাদ। গুলাম নবী আজাদ কিন্তু বর্তমানে যিনি আছেন তার আগের ছিলেন এই গুলাম নবী আজাদ, আর বর্তমানে রয়েছেন মল্লিকার্জুন খাগড়ে। এটাও কিন্তু এনটিপিসিতে আসা প্রশ্ন। তো এরকম টাইপের প্রশ্ন আসছে যেহেতু, তাই তোমরা কি করবে, এই ট্রেন্ডটা ফলো রেখে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট কে কোন পদে আছে কি বৃত্তান্ত দেখে নেবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে যারা তোমরা রেলের অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য দারুণ সুখবর, আমাদের ইওর স্টাডি অ্যাপ আছে, তোমরা প্রত্যেকে জানো প্লে স্টোরে আছে আমাদের ইওর স্টাডি অ্যাপ, ফটাফট কি ডাউনলোড করে নাও। সেই ইওর স্টাডি অ্যাপে কিন্তু আমাদের রেলের জন্য একদম রেল ডেডিকেটেড কোর্স রয়েছে, লাইভ কোর্স রয়েছে, যেখানে আমরা প্রত্যেকটা টিচার কিন্তু তোমাদের নিজেদের যত এক্সপিরিয়েন্স, বিগত এক্সপিরিয়েন্স, নিজেদের যত অনুভূতি বলতে পারো, এক্সপিরিয়েন্স বলতে পারো, আমাদের নলেজ, সেগুলো ঢেলে তোমাদের যে চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করার আমরা কিন্তু প্রচেষ্টা করছি। আর আমরা বলতে পারি যে আমাদের যদি তোমরা সহায়তা চাও, আমাদের হাত তোমরা চাও, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে 2 হাত ধরে টেনে তুলতে চাই এবং তোমাদের স্বপ্নের চাকরি পেতে হেল্প করতে পারবো বা চাই বলতে পারো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমাদের একবার কোর্সটা ভিজিট করতে হবে। তোমরা চাইলে একটু বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তোমরা ডিটেলসে জেনে নাও। আলটিমেটলি তোমরা যদি আসো, তোমাদের আমি চ্যালেঞ্জ করতে পারি যে তোমাদের কিন্তু বেনিফিটই হবে এবং সাথে আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন, যত ডাউট যত কোয়ারি সমস্ত ক্লিয়ার হবে। সাথে তোমাদের 0 থেকে প্রো বানানোর দায়িত্ব আমাদের, পিডিএফ তোমাদের দেবো, মক টেস্ট তোমাদের নেবো নিজেদের যাচাই করার জন্য। আর কথা বলছি না, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে, কিন্তু অবশ্যই তোমরা চাইলে একবার যোগাযোগ করে দেখতে পারো। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ভারতের অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়। একটু আগে আমরা অ্যাটর্নি জেনারেল আর্টিকেল দেখলাম না, তোমরা একটু হোমওয়ার্কে বলে দাও তো দেখি ফটাফট। তোমরা একবার তোমাদের কমেন্টে জানিয়ে দাও যে অ্যাটর্নি জেনারেলের যে আর্টিকেল বললাম, তো অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে একটু জানিয়ে দাও। তো এখানে কোনটি সম্পর্কিত নয় জানো, একটু পড়ে দেখি, এলিমিনেশন করি। তিনি ক্যাবিনেটের সদস্য নন, এটা তো একদম ঠিক, তো এটা সঠিক, মানে এটা আমাদের হচ্ছে না। নেক্সট বলেছে ভারতের যে কোনো আদালতে শ্রোতা তিনি হতে পারেন, অবশ্যই এটাও ঠিক, এটাও তাই আমাদের অপশন অনুযায়ী ঠিক হচ্ছে না। নেক্সট বলেছে পার্লামেন্টে ভোটদানের অধিকার তার রয়েছে, তার কি রয়েছে, ঠিক বুঝতে পারছি না। নেক্সট অপশনটা দেখিনি। নেক্সট কি বলেছে, পার্লামেন্টের কোনো উপস্থাপন করার অধিকার তার আছে, অবশ্যই তার আছে, কিন্তু তার মানে এটা ঠিক নয়। যেটা হচ্ছে না সেটা হচ্ছে পার্লামেন্টের ভোট দেওয়ার অধিকার তার কিন্তু রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না, তিনি কিন্তু ভোট দিতে পারে না। তিনি সর্বোচ্চ আইনের উপদেষ্টা বলতে পারো বা মানে একটা অ্যাডভাইজার বলতে পারো, কিন্তু তিনি ভোট দিতে পারে না, কারণ হচ্ছে তিনি কিন্তু মেম্বার নন, মনে থাকবে। আর এই কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে এই অ্যাটর্নি জেনারেলের কথা যে বললাম একটু আগে তোমাদের আমি আর্টিকেল বলেছি, কোন আর্টিকেলে বলা হয়েছে একটুখানি জানিয়ে দাও কমেন্ট করে, ঠিক আছে। নেক্সট দেখো, নতুন লোকসভা গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন। ভেরি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যখন নতুন লোকসভার সদন বসে বা সভা বসে সেখানে কে সভাপতিত্ব করেন, কে করেন জানো, এটা এখানে করেন হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এসে কিন্তু সবাইকে অভ্যর্থনা জানান এবং নতুন লোকসভাকে আহ্বান করেন বলতে পারো বা অভ্যর্থনা দেন, ঠিক আছে।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে যার পরামর্শ অনুযায়ী তার কার্য সম্পন্ন হবে। ভেরি ইম্পর্টেন্ট একটা মানে কোয়েশ্চেন বলতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট একটা সুন্দর কোয়েশ্চেন। দেখো আমাদের মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার আর রাষ্ট্রপতির মধ্যে একটা ব্রিজ হিসাবে একজন ব্যক্তি কাজ করে। এই প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে কে? আমাদের প্রধানমন্ত্রী। এবারে প্রধানমন্ত্রী নিজের শখে বা ইচ্ছায় এই জিনিসটা করছে না, এর পিছনে একটা আর্টিকেল তাই আর্টিকেল 74 এর ক্লজ 1 বলছে প্রধানমন্ত্রীকে যে তোমাকে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন আমাদের রাষ্ট্রপতির কাছে প্রদান করতে থাকতে হবে। বোঝা গেল? এটা কিন্তু বলেছে এবং তাই কিন্তু তিনি করে থাকেন। নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছে ভারতের পার্লামেন্টের লোকসভা নিম্নের কোন গোষ্ঠী থেকে দুজন সদস্য মনোনীত করে। দেখো কোয়েশ্চেনটা এটা বলেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি কি চাইলে করতে পারে, রাষ্ট্রপতি এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় কমিটি থেকে দুজন মেম্বারকে লোকসভায় মনোনীত করতে পারে বা নমিনেট করতে পারে। কেন? যদি রাষ্ট্রপতির মনে হয় যে এই সংখ্যার মানুষরা ঠিকঠাক তাদের প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন মানে করতে পারছে না লোকসভায়, তাহলে কিন্তু করতে পারে। এটা কিন্তু আগে হতো, কোয়েশ্চেনটা আগের কিন্তু মানে এই কোয়েশ্চেনটা কিন্তু এখন ভ্যালিড নয়। তার কারণ কি, এখন কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি চাইলে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষদের লোকসভায় মনোনয়নের মাধ্যমে আনতে পারে না। মাথা রাখবে এই কোয়েশ্চেনটা এখন ইনভ্যালিড। এখন মাথা রাখবে 104তম সংবিধান সংশোধনী যখন হলো, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, যেটা হয়েছিল 2019 সালে, এই সময় কিন্তু রাষ্ট্রপতির এই যে ক্ষমতা এটাকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কোনো আলাদা নমিনেশনের পাওয়ার নেই। ঠিক আছে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা মাথায় রাখবে। আর আগে হতো কজনকে? দুজনকে নেওয়া যেত। নেক্সট দেখো, নিম্নের কে সরকারি বিলের সূচনা করে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সরকারি বিল, দেখো বিভিন্ন বিল আমাদের পার্লামেন্টে কিন্তু পাস হয়। একটা বিল পাস হয়ে তারপরে কিন্তু আলটিমেটলি সেটা অ্যাক্টে পরিণত হয় বা আইনে পরিণত হয়। তো সরকারি বিলের সূচনা কে করতে পারে জানো? সরকারি বিলের সূচনা একমাত্র মন্ত্রিসভার মন্ত্রীরাই করতে পারে। বুঝা গেল? যারা মন্ত্রী, যারা মিনিস্টার, যারা কাউন্সিল অফ মিনিস্টার অন্তর্গত তারাই করতে পারে, কোনো এমপি চাইলে করতে পারে না। ক্লিয়ার? নেক্সট বলেছে একক রাষ্ট্রের কোন সরকার সমস্ত প্রশাসনিক কার্য সম্পন্ন করে। দেখো আমরা জানি যে বিভিন্ন রকমের কিন্তু সরকার হয়, যেখানে কোনো কোনো জায়গায় সরকারের কিন্তু একার ক্ষমতা সব চলে, কোনো কোনো জায়গায় এমন হয় যে সরকারে কিন্তু ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হয়, মানে সেটাকে বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয়। তো এরমভাবে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে এমন একটা মানে রাষ্ট্র যেখানে সরকার সমস্ত প্রশাসনিক কার্য সম্পন্ন করে, এরম রাষ্ট্রকে আমরা কি বলবো? এরম রাষ্ট্রকে আমরা বলবো রাজ্য সরকার, নাকি আমরা স্থানীয় সরকার বলবো, নাকি কেন্দ্র সরকার বলবো? এমন একটা স্টেট, এমন একটা বডি যে কিন্তু সমস্ত রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা থাকে, তাহলে সে কি হবে? কেন্দ্র সরকার হবে। তো কেন্দ্র সরকারই হচ্ছে অপশন। ঠিক আছে, নেক্সট দেখো এনডিপিসির কোয়েশ্চেন 21-এর প্রশ্ন, মেনলি সব 21-এর কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা করছি। ঠিক আছে, কি বলেছে? রাজ্যসভার কার্যাবলী সম্বন্ধে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? অর্থাৎ রাজ্যসভার বিষয় এর মধ্যে কোন বক্তব্যটি সঠিক? একটু পড়ে নি। বলেছে প্রত্যেক দ্বিতীয় বছর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়। দেখো যেখানেই বলবে রাজ্যসভা ভেঙে দেওয়া হয় সেই অপশনটা আগে ডিলিট করো, সেটাকে আগে কাটো। তার কারণ কি, রাজ্যসভা কোনোদিন ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভা হচ্ছে একটা কন্টিনিউয়াস বডি, মাথায় থাকবে। রাজ্যসভা হচ্ছে একটা কন্টিনিউয়াস বডি। প্রত্যেক 2 বছর অন্তর এই রাজ্যসভার 1/3 মেম্বাররা রিটায়ার হয় আর নতুন করে মেম্বার আবার রিইলেক্ট হয়ে আসে, মানে নতুন করে ইলেকশনের মাধ্যমে আসে। আর প্রত্যেকটা মেম্বারের যে তাদের টেনিওর বা তাদের যে সময়কাল, কার্যকাল হচ্ছে 6 বছরের। অর্থাৎ রাজ্যসভা সবসময় মানে বজায় থাকে, কোনো সময় শেষ হয় না। মানে প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বার সরে যায়, আবার নতুন করে ফিল হয়, আবার তারা আবার 6 বছর করে চলে। এরকম ভাবে কিন্তু একটা সার্কেল চলতে থাকে। তো কোথাও যদি ভেঙে দাও, দেখো এটা আগে বাদ দাও, এগুলো আগে বাদ দাও, এগুলো আগে বাদ দাও, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না, একদমই এটা ঠিক। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে যে জাতীয় মানবাধিকার চেয়ারম্যান নিম্নের কে? দেখো এটা একটা আমাদের মানে নন কনস্টিটিউশনাল বডি, মানবাধিকার কমিশন হয়, হিউম্যান রাইট কমিশন। এটার চেয়ারম্যান নিম্নের কে হতে পারে? এটা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মাথায় রাখবে যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হতে পারে জানো? যে সারা জীবন মানুষকে নিয়ে কাজ করেছে, যে সারা জীবন কি করেছে? মানুষকে নিয়ে কাজ করেছে। তো দেখো লোকসভা স্পিকার কি সারা জীবন মানুষকে নিয়ে কাজ করেছে? একদমই নয়। আমরা জাস্ট এলিমিনেশন একটু বুদ্ধি লাগাচ্ছি, আমি আনসারটা জানি না, আমি জাস্ট বুদ্ধি লাগাচ্ছি যে লোকসভা স্পিকার কি সারা জীবন মানুষকে নিয়ে কাজ করেছে? একদমই না। লোকসভা স্পিকার নিজে একজন এমপি, তাকে স্পিকার বানানো হয়েছে এবং তার কাজ হচ্ছে লোকসভাকে সামলানো, লোকসভার অধ্যক্ষ হয়ে বসে থাকা। তো এটা হবে না।
বিরোধী দলের নেতা কি করেছে? সারা জীবন মানুষকে নিয়ে কাজ করেছে? আরে একদমই নয়, অসম্ভব। সে তো বিরোধী দলের নেতা, সে কি মানুষকে নিয়ে কাজ করবে? তাহলে সে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি করে হয়? প্রধানমন্ত্রী হবে? একদমই নয়। তাহলে কি হবে? ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে। আরে প্রধান বিচারপতি বা জাজ, এদের কাজ কি? সারা জীবন মানুষের কোনটা ন্যায় হচ্ছে, মানুষের সাথে কোনটা অন্যায় হচ্ছে, কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মানুষের ফরে, কোনটা তাদের এগেনস্টে, এই নিয়ে সারা জীবন কাজ করেছে। সংবিধান কোন অধিকারটা মানুষকে দিয়েছে, কোনটা দেয়নি, এই নিয়ে কাজ করেছে। তাহলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কোনো কোশ্চেন আমরা না জানলেও চলে, আমরা জাস্ট এলিমিনেশনের মাধ্যমে সেটা বার করে নিতে পারি। নেক্সট দেখো, কোন কমিটির সুপারিশে ভারতের এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করা হয়? মানে এই তোমরা জানো এনএসি আর বিএসি হয়, বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই দুটো আমাদের স্টক এক্সচেঞ্জ রয়েছে মেনলি ভারতবর্ষে, এখন চলছে, আরও আছে, আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও আছে। তো এই স্টক এক্সচেঞ্জ কার সুপারিশে তৈরি হয়? এনএসিটা মনে রাখবে। ফেরবানি কমিটি, এই কোশ্চেনটা এসেছিল, ফেরবানি কমিটির সুপারিশে কিন্তু এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সৃষ্টি করা হয়। নেক্সট দেখো, নেক্সট বলেছে নিম্নের কোনটি কেন্দ্র রাজ্যের সম্পর্কিত, মানে সম্পর্কের সাথে সম্পর্কিত, মানে সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনের মধ্যে, মানে সাথে কোন কমিটি সম্পর্কিত? এই কমিটি নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন আসে, বিভিন্ন কমিটি কি রেকমেন্ডেশন দিয়েছে, যেমন আমরা দেখেছি যে শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমাদের ভারতবর্ষে মৌলিক কর্তব্য এসছে। ঠিক তেমনভাবেই এই সাকারিয়া কমিশন, এই কমিশন কিন্তু সম্পর্কিত হচ্ছে কেন্দ্র রাজ্যের সরকারের সাথে। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নিম্নের কোনটি ভারতের কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্কিত নয়? দেখো সেম টাইপের আবারও একটা কমিশনের কোয়েশ্চেন করেছে, বলেছে নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সাথে সম্পর্কিত নয়? দেখো সাকারিয়া কমিশন তো অবশ্যই সম্পর্কিত, রাজমান্নার কিন্তু অবশ্যই সম্পর্কিত, কোঠারি কমিশন কিন্তু অবশ্যই সম্পর্কিত। যেটি সম্পর্কিত নয় সেটা হচ্ছে এই পুঞ্জি কমিশন। মাথায় রাখবে এটা হিউম্যান রাইটস কমিশন যত সম্ভব, ঠিক আছে? হিউম্যান রাইটস কমিশনের সাথে, মানে হিউম্যান রাইটস মানব অধিকার সাথে সম্পর্কিত এই পুঞ্জি কমিশন, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে ভারতের প্রথম লোকপালকে, দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, একটা ছোট্ট তোমাদের এখানে কোয়েশ্চেন আমি থ্রো করে দেবো, হোমওয়ার্ক থ্রো করবো। সেটা হচ্ছে এই লোকপাল, এই লোকপালের ধারণা আমরা ভারতবর্ষের সংবিধানে কোথা থেকে গ্রহণ করেছি? এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের কমেন্ট করাটা কিন্তু বলতে পারো একটা, মানে তোমাদের নিজেদেরই ভালো, যত ইনভলভ হতে পারবে, যতটা বেশি ইনভলভমেন্ট থাকবে তোমাদের কিন্তু ততটা সুবিধা হবে জিনিসগুলোকে মনে রাখতে, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাও যে ভারতবর্ষে লোকপালের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে। আর কোয়েশ্চেন যেটা করেছে যে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন, কে ছিলেন? দেখো পিনাকি চন্দ্র ঘোষ, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, এটা সিএইচএসএল এর প্রশ্ন, আর নিশ্চয়ই এনটিপিসিতে এসেছিল, এটা আমি লেখা হয়নি হয়তো, তো কিন্তু এনটিপিসিতে নিশ্চয়ই এসছে, তাই এটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো একই কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে আসে, বিভিন্ন এক্সামে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও কি বলেছে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে? কে আসে? কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার আসে? পশ্চিমবঙ্গ, তাই না? একদমই নয়, পশ্চিমবঙ্গ নয়, কেরালা। কেরালাতে কিন্তু প্রথম কমিউনিস্ট সরকার আসে 1957-এ, যত সময় এটা মনে পড়ছে 1957 এরকম সময় কিন্তু কমিউনিস্ট সরকার প্রথম এই কেরালাতে আসে। বোঝা গেল? আর আমাদের ভারতবর্ষের 70-এর দশকে আসে, 70s-এ, বুদ্ধদেব জ্যোতি বসুর সময় থেকে, ঠিক আছে? নেক্সট দেখো, বলেছে ভারতের কোন রাজ্যটি 1972 সাল পর্যন্ত নেফা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এই নেফা হিসাবে পরিচিত, এটা 1972 অব্দি কোন রাজ্য ছিল? মাথায় রাখবে অরুণাচল প্রদেশকে 1972 আগে অব্দি নেফা বলা হতো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোন রাজ্যে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল নেই? অর্থাৎ রাজ্যের যে উচ্চ কক্ষ, বিধানসভার উপরে কক্ষ যদি বলি বিধান পরিষদ, তো কোন কোন রাজ্যে নেই, কোন কোন রাজ্যে আছে জানো? সেটা আগে জেনে নি কোন কোন রাজ্যে আছে। মাথায় রাখবে যে ভারতবর্ষের 6টা রাজ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল আছে। কোথায় কোথায়? আমাদের ইউপিতে রয়েছে, কর্ণাটকায় রয়েছে, তেলেঙ্গানায় রয়েছে, আর কোথায় রয়েছে? আর ইউপি, কর্ণাটকা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে রয়েছে, আর অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। আরেকটা কোথায় রয়েছে? আর রয়েছে হচ্ছে মহারাষ্ট্র হয়ে গেল, উত্তরপ্রদেশ হয়ে গেল, কর্ণাটক হয়ে গেল, তেলেঙ্গানা হয়ে গেল, আর হচ্ছে বিহারে রয়েছে, ঠিক আছে? এতগুলো রাজ্যে কিন্তু আমাদের টোটাল, মানে 6টা কিন্তু রাজ্যে রয়েছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে এখানে মহারাষ্ট্র হয়ে যাচ্ছে, কেরালা হচ্ছে না, মহারাষ্ট্র হয়ে যাচ্ছে, তেলেঙ্গানা, কর্ণাটকা, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে 6টা রাজ্যে কিন্তু এই আমাদের মৌলিক 6টা রাজ্যে কিন্তু আমাদের লেজিসলেটিভ কাউন্সিল প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রাখবে যে 6টা রাজ্য কিন্তু টোটাল এই লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ রয়েছে, বাকি একটা তো নেই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে,
বলেছে নিম্নের কোনটি ভারতের 29তম রাজ্য যা 2014 সালে গঠন হয়? তোমরা প্রত্যেকে জানো 29তম রাজ্য 2014 সালে গঠন হয়েছিল, কি হবে? তেলেঙ্গানা। তো এই তেলেঙ্গানা রাজ্যটা কিন্তু ভারতবর্ষের 29তম রাজ্য, যেটা কিন্তু 2014 সালে তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে ভারতবর্ষে রয়েছে 28টি রাজ্য, একটা রাজ্য কিন্তু এখন কমে গেছে, জম্মু এন্ড কাশ্মীর কিন্তু রাজ্য আর নেই। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন সংবিধান সংশোধনী মিনি কনস্টিটিউশন হিসাবে কিন্তু পরিচিত? তোমরা প্রত্যেকে জানো 42তম সংবিধান সংশোধনী, এত বড় একটা সংবিধান সংশোধনী হয়েছিল যার মাধ্যমে ভারতবর্ষ সংবিধান একটা আমূল পরিবর্তন এসেছিল 1976-এ, এবং এত বড়ই পরিবর্তন এনেছিল যে এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 51A-তে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়? তোমাদের আমি আগেও বলেছি অনেকবার, আবারও বলে দিই, এই যে 42তম সংবিধান সংশোধনী যাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, এর মাধ্যমে কিন্তু 51A এসছে। সালটা যদি পরীক্ষা জিজ্ঞেস করে উত্তর কি হবে? 1976 সালে কিন্তু এই মিনি কনস্টিটিউশন এসেছিল, যার মাধ্যমে একটা আমূল পরিবর্তন এসছে ভারতীয় সংবিধানে। এবং যদি বলে এই মৌলিক কর্তব্যগুলি কতগুলো সংখ্যায় রয়েছে, মাথায় রাখবে বর্তমানে 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। যদি বলে একদম প্রাথমিকভাবে কতগুলো মৌলিক কর্তব্য ছিল, তাহলে মাথায় রাখবে 10টি কিন্তু মৌলিক কর্তব্য ছিল। তাহলে একটি মৌলিক কর্তব্য কোথা থেকে জুটলো? মাথায় রাখবে যে 86তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনী যেটা হয়েছে 2002 সালে, তার মাধ্যমে কিন্তু পরবর্তীকালে আরও একটা মৌলিক কর্তব্য যোগ হলো। যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে এই যে 51A নম্বর যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, এগুলো কোন কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এসছে? মাথায় রাখবে শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এসছে। যদি বলে মৌলিক কর্তব্য কোন দেশ সংবিধান থেকে গৃহীত হয়েছে, তাহলে বলবে USSR বা রাশিয়া থেকে কিন্তু আমরা এই মৌলিক কর্তব্য ধারণাটি নিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে 44তম সংশোধনীর মাধ্যমে বিশেষ পরিবর্তন করা হয়েছে? দেখো 44তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1978-এ, দারুণ সাংঘাতিক পরিমাণে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। কি জিনিস চেঞ্জ হয়েছে? এই যে বর্তমানে যে আর্টিকেল 300A যেটাকে বলা হয় সম্পত্তির অধিকার, এটা একসময় মৌলিক অধিকার ছিল, এটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে এবং বর্তমানে এটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে, যেটা হয়েছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। একটা কোশ্চেন আমার মাথায় আসছে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কে জানাবে এই যে 44তম সংবিধান সংশোধনী তো দেখলাম, তোমাদের উত্তর কোশ্চেন থাকবে যেটা হচ্ছে 44তম আর্টিকেল যদি জিজ্ঞেস করে তার মধ্যে কি রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে এটা আনসার করে জানাবে। ঠিক আছে, যে 44তম আর্টিকেলে কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 1973 সালের কেশবনন্দা ভারতী মামলাকে বলা হয় বা এই মামলার মাধ্যমে প্রস্তাবনাকে কি বলা হয়? মাথায় রাখবে এটা একটা ল্যান্ডমার্ক একটা জাজমেন্ট বলতে পারো, ল্যান্ডমার্ক একটা কেস কেশবনন্দা ভারতী 1973 সালে হয়েছিল। বিস্তারে না হয় পরবর্তীকালে কোনো সময় আলোচনা করব। এর মাধ্যমে কি বলা হয়েছিল? যে এর মাধ্যমে বলা হয়েছিল যে বলেছে প্রিয়াম্বেল বা প্রস্তাবনাকে সংশোধন করা যায়, সংশোধন করা যেতে পারে। অর্থাৎ কেশবনন্দা ভারতী কেসে এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট, এখানে বলা হয়েছে যে প্রস্তাবনা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের অন্তর্গত বা একটা পার্ট, এবং যেহেতু এটা পার্ট তাই এটাই কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। আমি পরবর্তীকালে কোনো সময় কোনো ক্লাসে এটার ব্যাপারে বিস্তারে আলোচনা করব সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট নিয়ে। ঠিক আছে, এনটিপিসি আসা প্রশ্ন। নেক্সট দেখো, প্রশ্ন কি বলেছে? নিম্নের কোন রাজ্যে লোকসভার একটির বেশি আসন রয়েছে? দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা জানি আমাদের পরীক্ষা বারংবার কিন্তু লোকসভা আসন নিয়ে প্রশ্ন করে। মাথায় রাখবে আমাদের পশ্চিমবঙ্গের লোকসভা আসন যদি জিজ্ঞেস করে, টোটাল 42টা কিন্তু লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে। যদি বলে সর্বাধিক পরিমাণ লোকসভা আসন কোথায় বেশি রয়েছে, তাহলে উত্তর হবে ইউপি টোটাল 80টি কিন্তু লোকসভা আসন রয়েছে। তাছাড়া এখানে আমাদের যে প্রশ্ন করেছে এর মধ্যে কোন রাজ্যে একটির বেশি লোকসভা আসন রয়েছে? দেখো সিকিমে একটা রয়েছে, মিজোরামে একটা রয়েছে, নাগাল্যান্ডে একটা রয়েছে, মেঘালয়তে কিন্তু 2টো লোকসভা আসন রয়েছে। অর্থাৎ সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে মেঘালয়। বোঝা গেল? আর এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গে কটা রয়েছে এবং আমাদের সর্বাধিক লোকসভা আসন কোথায়, মানে কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে এই অবধি কিন্তু আমাদের কোয়েশ্চেন ছিল। আমরা কিন্তু দেখলাম 25টা কি 26টা কোয়েশ্চেন, কিন্তু ধরে নাও আমি তোমাদের আনুষঙ্গিক আরো এতগুলো আনসার বললাম, সব মিলে আমরা কিন্তু 50 থেকে 60 বা 70টা কোয়েশ্চেন কিন্তু অলমোস্ট কভার করলাম। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আবারও যে আমরা যে কোয়েশ্চেনগুলো করছি এগুলো কিন্তু আমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য হবে ভেরি 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 ইম্পর্টেন্ট। তার কারণ এগুলো কিন্তু মোস্ট রিপিটেড হাইলি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন করালাম তোমাদের সাথে। আর এরপরে আমরা আবারও দেখবো এনটিপিসির আরও বিভিন্ন সেট করব যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো, চাকরি আমাদের পেতেই হবে, স্টেশন মাস্টার, গুডস গার্ড বা টিকিট কালেক্টর, যে কোনো একটা পদ নিয়ে তোমার জীবনটা কিন্তু সফল করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি। দেখা হয় পরের ক্লাসে। টাটা, বাই বাই, জয় হিন্দ।